নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানিয়ে স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে 12টি ঘরে সূর্য অর্থাৎ রবির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন, ধনু লগ্ন সাপেক্ষে কিন্তু নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে সূর্য। তো সেই ভিত্তিতে অবশ্যই কিন্তু এই লগ্ন সাপেক্ষে সূর্যের মহারত্ন চুনি ভীষণভাবে হেল্পফুল, ভীষণভাবে কার্যকারিতা ভূমিকা পালন করে। কিন্তু এরকম কিছু কিছু ক্ষেত্র আছে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে, যে ক্ষেত্রে কিন্তু আপনারা সূর্যের মহারত্ন চুনি পড়ার থেকেও যদি সূর্যের মন্ত্র পাঠ করেন বা সূর্য প্রণাম করেন, সেটাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে। তো সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। এবং আমাদের এই সূর্যের সিরিজ অলমোস্ট শেষের দিকে। আমাদের এর পরবর্তীতে অবশ্যই মকর, কুম্ভ এবং মীন বাকি থাকছে। এরপরে কিন্তু আমাদের নতুন সিরিজ শুরু হবে, সেটা কিন্তু সর্বদা সুখের গ্রহ শুক্রকে নিয়ে। তো আমরা মেষ লগ্ন থেকে অবশ্যই মীন লগ্ন অবধি শুক্রের অবস্থান নিয়ে আলোচনা শুরু করব। ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা একটি ধনু লগ্নের জন্মগোষ্ঠী। আপনাদের যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে আলোচনাটা আপনাদের জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু যখনই রত্ন নিয়ে আলোচনা হবে সেটা কিন্তু শুধুমাত্র লগ্ন ভিত্তিক হবে, কেন রাশি সাপেক্ষে রত্ন কখনোই পড়া যায় না। এটা কিন্তু যদি আপনারা কেউ পড়েও থাকেন সেটা কিন্তু আপনাদের জন্য কোনো কার্যকারী ভূমিকা পালন করছে না। যাদের ধনু লগ্ন তাদের ক্ষেত্রেই কিন্তু রত্নের বিষয়টা বলতে পারেন পূর্ণরূপে প্রযোজ্য হবে। তো এখন বিষয় হচ্ছে ধনু লগ্ন সাপেক্ষে আমরা আলোচনা করবো আজকে সূর্য অর্থাৎ নবম ঘরের অধিপতি। যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে নবম ঘর হচ্ছে ত্রিকোণ ঘর একটা, তো খুব গুরুত্বপূর্ণ একটি ঘর। তো সেই ঘরের অধিপতি হচ্ছে সূর্য, অর্থাৎ নবম ঘর থেকে আমরা দেখি ধর্ম এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের ভাগ্য। তো ভাগ্য এবং ধর্মের ঘরের অধিপতি হচ্ছে সূর্য। তাহলে এই জন্মকুষ্ঠির সাপেক্ষে অবশ্যই কিন্তু সূর্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, বা বলতে পারেন সর্বোচ্চ যোগকারক গ্রহ, যেহেতু ভাগ্যের অধিপতি। এবং এটাও আমরা জানি যে ধনু লগ্ন কীরকম হয়। ধনু লগ্ন কিন্তু অবশ্যই অগ্নিতত্ত্ব প্রধান বলতে পারেন লগ্ন বা রাশি। তার কারণ লগ্ন, পঞ্চম এবং নবম তিনটে ঘরেই কিন্তু অগ্নিতত্ত্বের বলতে পারেন বাস। তাহলে সেই দিক থেকে আমরা যদি ধরি যে ধনু লগ্ন ধনু রাশির মানুষরা কীরকম হয়, তারা কিন্তু অবশ্যই আপনারা ধনু রাশির সিম্বল আশা করি প্রত্যেকেই দেখেছেন। একটা ব্যক্তিত্ব অবশ্যই তীরধনুক নিয়ে দাঁড়িয়েছে। তাহলে এই সকল মানুষদের মধ্যে টার্গেট বেশ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা, বা নিজেকে একই সরল রেখায় রেখে সব কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে নিজের কর্মের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু এদের থেকে মানুষ শেখে। অবশ্যই এদের মধ্যে খুব পজিটিভ গুণ থাকে। এদেরকে কিন্তু অত সহজে আপনারা লাইনচ্যুত করতে পারবেন না। এরা যেটা চিন্তা ভাবনা করে না সেটা কিন্তু এরা করে দেখায়। এবং এদের একটা ভালো এবং খারাপ দুটোই বলা যেতে পারে বর্তমান কলিযুগের ভিত্তিতে। এরা কিন্তু একদম মুখের ওপর সত্যি কথা বলতে পছন্দ করে। তো এর কারণে কিন্তু এদের ওপর মানুষের বিশ্বাসও যেরকম জন্মায়, সেরকম কিন্তু এদের শত্রুও তৈরি হয়। তো সেই দিক থেকে যখন ধনু লগ্ন সাপেক্ষে সূর্যের অবস্থানটা নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে এখানে সূর্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে যদি ধরুন অবশ্যই নবম ঘরের অধিপতি লগ্নে এসে অবস্থান করে, যদি ফার্স্ট হাউস আপনার ধনু লগ্ন, আপনার ফার্স্ট হাউসেই সূর্য অবস্থান করছে, তাহলে একটা বিষয় আমরা প্রত্যেকেই জানি যে আমরা জ্যোতিষশাস্ত্রের একটা সূত্র কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যখনই আমরা কোনো গ্রহর অবস্থান নিয়ে আলোচনা করব, তো সেই ঘরের অধিপতির সাথে সেই গ্রহটা তাৎকালিক মিত্রতা আছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। তো একটা বিষয় পরিষ্কার যে ধনু রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি এবং সূর্য কিন্তু একে অপরের তাৎকালিক মিত্র, বা বলতে পারেন নৈসর্গিক মিত্র, এমনি এরা মিত্র। তাহলে সেই দিক থেকে এখানে অবশ্যই বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই। যারা যারা শত্রু গ্রহ তাদের ক্ষেত্রে তাৎকালিক মিত্রতা দেখার কিন্তু ভীষণ দরকার। তাৎকালিক মিত্রতার বিষয়টা আমি পরবর্তী ঘরে যখন যাব সেই ঘর থেকে বুঝিয়ে দেবো। তাহলে বিষয়টা হচ্ছে যদি লগ্নে সূর্য অবস্থান করে, তাহলে নবমপতির লগ্নে অবস্থান জাতক বা জাতিকরা কিন্তু জন্ম থেকেই ভাগ্যবান হয়। ভাগ্যের সাপোর্ট, পিতার সাপোর্ট এবং ধর্মের পথে চলতে এরা ভীষণভাবে পছন্দ করে। কিন্তু এখানে অবশ্যই বৃহস্পতির অবস্থানও দেখে নিতে হবে, বৃহস্পতিকেও স্ট্রং থাকতে হবে, কেননা যে কোনো জন্মকুষ্ঠিতে লগ্নপতির ভূমিকা সর্বোচ্চ। তো সেই দিক থেকে যদি এখানে সূর্য অবস্থান করে এবং লগ্নপতি বৃহস্পতিও খুব স্ট্রং অবস্থাতে জন্মকুষ্ঠিতে বসে থাকে, একটা বলতে পারেন আলাদা খুব পজিটিভ একটা ব্যক্তিত্বের অধিকারী কিন্তু সেই সকল জাতক বা জাতিকারা হয়। খুব সহজে তারা কিন্তু মানুষের মান্যগণ্য হয়ে যায়, মানে মানুষ তাদেরকে মেনে চলতে পছন্দ করে। এই সকল মানুষের মধ্যে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা, বা বলতে পারেন কোনো না কোনো দিক থেকে এরা একটা হায়ার অথরিটি, যারা রাজনীতি করছে বা বলতে পারেন যে কোনো অ্যাডভাইসমূলক কর্ম করছে, টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই ফলাফলটা বয়ে নিয়ে আসে। এবং এখান থেকে সূর্য সপ্তম দৃষ্টিতে অবশ্যই সপ্তম ঘরকে দেখছে। আমরা জানি সূর্যের একটি দৃষ্টি, তো সূর্য যখনই সপ্তম ঘরকে দেখবে অবশ্যই দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং
এটাও দেখা গেছে যে এই সকল জাতক বা জাতিকারা যখন বিয়ে করেছে, সেই বিয়ের পরে কিন্তু তারা তাদের পার্টনারের সাথে পার্টনারশিপে কোনো কর্ম করে তাতেও কিন্তু সাফল্য লাভ করেছে। এবং এটাও দেখা গেছে যে এই সকল মানুষরা কিন্তু অবশ্যই খুব ডিসিপ্লিন মেনটেন করে চলতে ভীষণভাবে পছন্দ করবে। ন্যায় বিচার করার ক্ষমতা কিন্তু এই সকল মানুষের ভীষণভাবে থাকে। যদি সূর্যের সাথে এখানে বৃহস্পতি বসে যায়, তাহলে অবশ্যই বলবো এই সকল মানুষের যদি ল লাইনের সাথে যুক্ত হয় সেখানেও কিন্তু এরা ভীষণ সাফল্য পায়। সাংবাদিকতা লাইনের সাথে যদি যুক্ত হয় সেখানেও কিন্তু এরা ভীষণ সাফল্য পায়। তার পরবর্তী এই ঘরে সূর্য অবস্থান করলে আপনারা চোখ বুজে কিন্তু সূর্যের রত্ন চুনি ধারণ করতে পারেন। এবার সেই সূর্য যদি পীড়িত হয়, পীড়িত বিষয়টা আগে ভালো করে বুঝিয়ে দিই। পীড়িত অর্থাৎ যদি এখানে সূর্য অবস্থান করে, এর ওপর রাহুর দৃষ্টি পড়ে, বা সূর্যের সাথে রাহু বসে থাকে, বা শনির দৃষ্টি পড়ে, সূর্যের সাথে কেতু বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্য হয়ে যাচ্ছে পীড়িত। এবং সূর্য যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে, ডিগ্রিগত দুর্বল হচ্ছে কি, যদি সূর্যকে আমরা দেখি 1, 2, 3, 4 এই ডিগ্রির মধ্যে আছে, বা যদি দেখি 26, 27, 28, 29 ডিগ্রির মধ্যে আছে, তাহলে অবশ্যই আপনারা চোখ বুজে কিন্তু সূর্যের রত্ন চুনি ধারণ করতে পারেন। তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে সূর্য, তাহলে এই ঘরে কিন্তু আমাদের অবশ্যই তাৎকালিক মিত্রতার সূত্রটা লাগু হবে। তার কারণ সূর্য এখানে কিন্তু শত্রু ক্ষেত্রে চলে গেল। শত্রু ক্ষেত্র কেন? এটা শনির ঘর, তো শনি এবং সূর্য একে অপরের নৈসর্গিক শত্রু। তাহলে এখানে সূর্যের সাথে শনির তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখিয়ে দেবে যে সূর্য এখানে কতটা পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। কারণ নবমপতি দ্বিতীয় স্থানে যাচ্ছে, এটা আমাদের অবশ্যই কথা বলার ধরন, বাণীর ঘর, আমাদের অর্থ সম্পত্তির ঘর এবং আমাদের বলতে পারেন পরিবারের ঘর। তো সেখানে ভাগ্যের অধিপতি যাওয়া গেছে মানে যথেষ্ট পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে, কিন্তু কতটা সেটা অবশ্যই শনির সাথে তাৎকালিক মিত্রতা। তাহলে তাৎকালিক মিত্রতার সূত্রটা কি? সূর্য যেই ঘরে অবস্থান করবে সেই ঘরের থেকে পরের 3টে ঘর, অর্থাৎ এইটা আর এই ঘরে, এবং যদি পেছনের 3টে ঘর 1, 12 এবং 11তে যদি শনি অবস্থান করে যায়, তাহলে কিন্তু সূর্যের সাথে শনির তাৎকালিক মিত্রতা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সূর্য শত্রু ক্ষেত্র সম ফলাফল বয়ে নিয়ে আসবে। তাহলে সেখানে সূর্য কিন্তু স্ট্রং হয়ে গেল। তাহলে এবং এইটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি সূর্যের সাথে শনির তাৎকালিক মিত্রতা না থাকে তখন কিন্তু সূর্যের রত্ন চুনি ধারণ করাটাও কিন্তু বেশ ক্ষতিকারক হয়ে যায়। এইটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। এইসব কথা আশা করি অন্য কোনো অ্যাস্ট্রোলজার বলে না, তবুও আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে যখনই সূর্য অবস্থান করবে অবশ্যই আপনারা দেখে নেবেন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। যদি তাৎকালিক মিত্রতা থাকে তাহলে অবশ্যই সূর্য এখানে নবমপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে জাতককে খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করাবে। এবং জাতকের কিন্তু কথা বলার ধরন হবে সর্বোচ্চ পজিটিভ, সর্বোচ্চ স্ট্রং। এবং এই সকল মানুষদের সবথেকে বেশি করে কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার ক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি পেয়ে যায়। এবং এদের কিন্তু কথার মাধ্যমে ন্যায় বিচার, এইখানেও কিন্তু ল লাইনটা উঠে আসছে, সাংবাদিকতার লাইনটা উঠে আসছে। এটাও কিন্তু খুব ভালো একটা দ্বিতীয় স্থানে সূর্যের অবস্থান। এই সকল মানুষের কথার মধ্যে একটা ভারিত্ব থাকবে। যে কোনো জায়গাতে অ্যাঙ্কারিং করছে যারা ধরুন, বা যেখানে ধরুন রাজনীতি করছে যারা, যেখানে অনেক কথা বলার বিষয় থাকে, মানুষকে ধরুন যেদিক থেকে আমরা যদি দেখি বড় বড় জায়গাতে বক্তৃতা রাখার বিষয় আসবে, সেখানে কিন্তু এই সূর্যের অবস্থান ভীষণ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে যদি তাৎকালিক মিত্রতায় থাকে। এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? অষ্টম স্থানে। তো এইখানে দ্বিতীয় স্থানে অবস্থান থেকে অষ্টমে দৃষ্টি নবমপতির, এখানে আমি বলবো অষ্টম ঘরের নেগেটিভিটিকে কিন্তু কাটিয়ে দেবে এই দৃষ্টি সূর্যের। অবশ্যই জাতকের রোগ আসবে, কিন্তু সেই রোগ থেকে সে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। এই দিক থেকে কিন্তু সূর্যের এই দৃষ্টি অবশ্যই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। তো সূর্য যদি এই ঘরে পীড়িত থাকে এবং শনির সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাহলে অবশ্যই সূর্যের রত্ন চুরি এইখানে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে সূর্য, নবমপতি তৃতীয় স্থান, এটা জানি আমরা পরিশ্রম পরাক্রমের ঘর। তো ভাগ্যের অধিপতি আমরা যদি দেখি পরিশ্রম পরাক্রমের ঘরে চলে গেছে, তাহলে এটা নেগেটিভ আমরা ধরে নিতে পারি। কিন্তু বিষয় হচ্ছে কি, একটা বিষয় আপনারা মনে রাখবেন যে তৃতীয় স্থানে সূর্য কিন্তু ভীষণ ভালো ফলাফল দিয়ে থাকে। কেন? পরিশ্রমের ঘরে সূর্য যেহেতু রাজা, সেই হিসাবে কিন্তু সে খারাপ ফলাফল দেয় না। কিন্তু যেহেতু শনির ঘরে চলে গেছে, অবশ্যই শনির সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। সেম সূত্র, যদি শনি এখানে 2, 1, 12তে থাকে অথবা 4, 5, 6 থাকে, তাহলে সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা। যদি একসাথে থাকে তখনও কিন্তু তাৎকালিক শত্রুতা হয়ে যাচ্ছে। এই 3টে, পরের 3টে এবং আগের 3টে ঘরে থাকতে হবে। তো সেই দিক থেকে সূর্য এখানে সম ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং জাতক জাতিকা অবশ্যই পরিশ্রমী হবে, ভাগ্যের থেকে বেশি পরিশ্রমকে সে কিন্তু প্রাধান্য দেবে এবং সে তার পরিশ্রমের মাধ্যমে সে তার ভাগ্যকে উদয় করবে। কেননা সপ্তম দৃষ্টিতে তার নবম ঘরকে দেখছে। এই সকল মানুষরা কিন্তু পিতা মাতার খুব প্রিয় মানুষ হয় বা জাতক জাতিকা হয়। কেননা এই সকল মানুষরা প্র্যাকটিক্যাল লাইফ কাটাতে পছন্দ করে, ভাগ্যের সাপোর্ট তারা চায় না। তো একটা আমরা প্রত্যেকেই এটা জানি যে সকল মানুষরা পরিশ্রমকে প্রাধান্য দেয়, পরিশ্রমকে মেনে চলে, তাদেরই কিন্তু ভাগ্য সব থেকে বেশি করে সাপোর্ট করে। তো সেইরকম ধরনের ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকবে। এবং এটাও বলবো যে কমিউনিকেশন স্কিল কিন্তু এদের খুব ভালো থাকে। এবং এদের যারা ছোট ভাই বোন হয়, এদের সাপোর্ট কিন্তু এটা সারা জীবন পায়।
এবার এতগুলো যে পজিটিভ বললাম সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শনি সূর্যের তাৎকালিক মিত্রতা দেখতে হবে, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখুন। এই ঘরে যদি সূর্য অবস্থান করে, এখানে যদি সূর্য পীড়িত হয় বা ডিগ্রিগতভাবে খুব দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে রত্ন পড়া যেতে পারে। না হলে কিন্তু আমি বলবো যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বন্ধুর সাথে পরামর্শ করে তবেই পড়ুন, না হলে কিন্তু আপনার খাটুনি অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। তার পরবর্তী ঘর চতুর্থ স্থান। তো অবশ্যই এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, নবম ঘরের অধিপতি কেন্দ্রের ঘরে চলে আসছে, মিত্রক্ষেত্র সূর্যের, কিন্তু এই ঘরটি একটি জলতত্ত্বের ঘর। তো এই লগ্ন সাপেক্ষে যেহেতু এই লগ্নটা অগ্নিতত্ত্ব প্রধান লগ্ন বা এই কুষ্ঠিটা অগ্নিতত্ত্ব প্রধান কুষ্ঠি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্য এখানে জলতত্ত্বের ঘরে খুব একটা কমফোর্টেবল ফলাফল দিতে পারবে না। কিন্তু যেহেতু ভাগ্যের অধিপতি সুখের ঘরে গিয়ে বসেছে, অবশ্যই কিন্তু জাতকের সুখ থাকবে, কিন্তু সেখানে একটা তারতম্যের জায়গা থাকবে, কেন সূর্য পূর্ণরূপে পজিটিভ ফলাফল এখানে দিতে পারবে না, কেন কখনো তার মধ্যে আপস অ্যান্ড ডাউনসের জায়গাটা কিন্তু ভীষণভাবে দেখা যাবে। তবে মাতৃসুখ অবশ্যই সে লাভ করবে, কিন্তু এই যে বিষয়টা ধরুন মায়ের সুখ পেয়েছে কিন্তু আলটিমেটলি সে মাকে পায়নি, তাকে দূরে গিয়ে থাকতে হয়েছে, নবম চতুর্থ কানেকশন পড়াশোনার সূত্রে বলুন, কর্মসূত্রে বলুন, সে বাইরে আছে কিন্তু মায়ের সে প্রিয় পাত্র, এরম ধরনের যোগ কিন্তু থাকে। এবং এইটাও আমি বলবো জন্মজাত জায়গা থেকে এদের কিন্তু গাড়ি বাড়ির যোগ থাকে, পৈতৃক সম্পত্তির যোগ থাকে। এবং এইটাও আমি একটা জিনিস মিস করে গেছি, দ্বিতীয় ঘরে নবমপতি দ্বিতীয় স্থানে বসে থাকলে এদের কিন্তু পৈতৃক সম্পত্তির খুব ভীষণ থাকে, এরা এতটাই পজিটিভলি জায়গাটাকে দেখে যে এদের পরবর্তী জেনারেশনও কিন্তু সেই সম্পত্তিটা ভোগ করে, এরা এতটাই বৃদ্ধি করিয়ে দেয়, এটা কিন্তু খুব ভালো। তো আমরা চতুর্থ ঘর নিয়ে আলোচনা করছিলাম, তো এইখানে সূর্যের অবস্থান খুবই ভালো, কিন্তু বৃহস্পতির অবস্থানটাও আমাদেরকে দেখে নিতে হবে, যেহেতু এইটা জলতত্ত্বের ঘর। তো এইখানে সূর্যের চুনির ক্ষেত্রে আমি বলতে পারেন 70% ক্ষেত্রে না করবো, এখানে সূর্যকে আপনারা প্রণাম করুন, কেন সূর্য এখানে আনকমফোর্টেবিলিটি বৃদ্ধি পাবে যদি আপনারা সূর্যের চুনি পড়েন। তো এই ক্ষেত্রে আমি কিছুটা বারণ করব, না হলে কিন্তু অবশ্যই আমি বলবো খারাপ নয়, কেননা এইখান থেকে অবশ্যই দশম ঘরে দৃষ্টি দিয়ে সে কিন্তু আপনার কর্মে উন্নতি 100% আনবে, কেন সূর্য এই ঘরটাকে ড্যামেজ করবে ঠিকই, যেহেতু সে পারছে না ফলাফল দিতে, কিন্তু সপ্তম দৃষ্টি তার কর্মের জন্য কিন্তু ভীষণ সাফল্য বয়ে নিয়ে আসবে। এবার ধরুন আপনারা কিন্তু আপনাদের মানে যতটা এক্সপেক্ট করেন সেই অনুযায়ী কর্মলাভ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু চুনি অবশ্যই সাময়িক সময়ের জন্য ধারণ করতে পারেন, সারা জীবন পড়ার রত্ন কিন্তু এই লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে নয়, কেন সেখানে সাংসারিক সুখে বাধা চলে আসবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো তার পরবর্তী ঘর যদি আমরা আলোচনা করি, অবশ্যই পঞ্চম স্থানে। তো এইখানেও কি হয়ে যাচ্ছে, ত্রিকোণ ঘরের অধিপতি ত্রিকোণে গিয়ে বসছে, এটাও কিন্তু রাজযোগ হচ্ছে, তো খুব ভালো। এবং এইখানে আমরা প্রত্যেকে জানি যে সূর্য মেষ রাশিতে হয় উচ্চ, 10 ডিগ্রি অবধি পরম উচ্চ হয়, এবং তারপরেও কিন্তু সে পজিটিভ ফলাফল দেয়। তাহলে এখানে মঙ্গল অবস্থান আমরা অবশ্যই মঙ্গলের দেখবো, তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই, যেহেতু মঙ্গল এবং সূর্য একে অপরের মিত্র গ্রহ। তো এখানে নবমপতির পঞ্চমে অবস্থান, জাতক কিন্তু যথেষ্ট পজিটিভ এডুকেটেড হবে, তার কিন্তু সবথেকে বেশি পাওয়ার থাকবে তার জ্ঞান অর্জন এবং জ্ঞান প্রদান করবার ক্ষমতা, এবং একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু তার মাথার মধ্যে আসবে, কেন সপ্তম দৃষ্টি কিন্তু একাদশ স্থানে পড়ছে। তো অবশ্যই এই দিকটা এটা কিন্তু ভীষণ ভালো, এখানে আপনারা চোখ বুঝে সূর্যের রত্ন চুনি পড়তে পারেন যদি সূর্য ডিগ্রিগতভাবে দুর্বল থাকে বা পীড়িত থাকে। তাহলে সেক্ষেত্রে আমি এইটাখানি বলতে পারি যে এখানে লগ্ন থেকে পঞ্চমে অবস্থান সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা বাধা দিতে পারে, বাট সেটা কিন্তু নেগেটিভ নয়, এবং এই সকল মানুষদের কিন্তু সন্তানের থেকে ভীষণ এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটাও এনারা ফুলফিল করে। তো এখানে পঞ্চমে অবস্থান খুবই ভালো ফলাফল নিয়ে আসবে। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে সূর্য, তো এখানে নবমপতির এখানে রোগ ঋণ রিপুর ঘরে চলে যাওয়াটা অবশ্যই নেগেটিভ একটা ফলাফল চলে আসছে, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এবং এখানে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে, শুক্র যদি সেম সিস্টেম 5, 4, 3 থাকে, 7, 8, 9 থাকে। এবার বিশেষত কি শুক্র এবং সূর্যের তাৎকালিক মিত্রতার সম্পর্কটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কেন তারা আশেপাশেই থাকে। তো সূর্য আর শুক্র যদি একসাথে হয়ে যায় তখন কিন্তু সেটা প্রবলেমের হয়ে যায়, তখন দারিদ্র্য যোগ নির্মাণ হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রবলেম, এবং তাৎকালিক মিত্রতাও হয় না। তো সেখানে সূর্য কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে পারে না। তাহলে ভাগ্যের অধিপতি যখনই ষষ্ঠ স্থানে যাবে তখনই কিন্তু প্রবলেমের জায়গা চলে আসলো। তো জাতকের ভাগ্যেই রোগ ঋণ রিপু চলে আসবে, সে যতই রোজগার করুক যতই ইনকাম করুক না কেন, দেখা যাবে সে কিন্তু সেইভাবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছে না। কিন্তু যদি শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা হয়ে যায়, এই অবস্থানে কিন্তু জাতককে সরকারি কর্মের সাথে যুক্ত করাবে। যারা ধরুন ন্যাচারালি এরকম অনেক জায়গা, এরকম অনেক কর্ম আছে যে কর্মের সাহসের দরকার হয়, তাহলে এখানে সূর্য অবশ্যই ষষ্ঠ স্থানে যখনই অবস্থান করবে সেখানে কিন্তু তারা সাহসিকতার কর্মের সাথে যুক্ত হয়ে অবশ্যই সাফল্য নিয়ে আসার চান্স নিয়ে আসবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, কেননা শুক্র একটা গুরু। তো যখনই সূর্য ধরুন ষষ্ঠ স্থানে চলে যাবে, এই সকল মানুষরা বা জাতক বা জাতিকারা অবশ্যই ট্রেনার যারা হয় সেরকম টাইপের কর্ম বেছে নিতে খুব ভীষণভাবে ভালোবাসে। তো এইরকম ধরনের কর্ম করে কিন্তু সাফল্যের জায়গা থাকে। একটাই প্রবলেম আমি বলেই রাখছি, যেহেতু সপ্তম দৃষ্টি এখানে দ্বাদশ স্থানে পড়ছে, রোগ ঋণ রিপু নিয়ে কিন্তু কিছুটা হলেও সূর্য এখানে ভোগাবে। পিতার হেলথ ইস্যুর জায়গা কিন্তু কিছুটা ক্ষেত্রে এই জন্মকুষ্টি অনুযায়ী থাকবে যখন সূর্য ষষ্ঠে বসবে। এবার এইখানেও কিন্তু আমি সূর্যের রত্ন চুনি যদি ভীষণভাবে পীড়িত না থাকে তাহলে পড়তে বারণ করবো। ভীষণভাবে পীড়িত মানে কি, ডিগ্রিগতভাবেও দুর্বল, রাহুদৃষ্ট,
বা বলা যেতে পারে শনিদৃষ্ট বা কেতুযুক্ত রাহুযুক্ত, সেক্ষেত্রে কিন্তু আপনারা সূর্যের চুনি পড়তে পারেন। এটা হচ্ছে ব্যাপার। তার পরবর্তীতে সপ্তম স্থানে থাকে, সপ্তম ঘর আমাদের দাম্পত্য সুখের ঘর। তো সূর্য নবমপতি হয়ে সপ্তম স্থানে চলে গেছে, কিন্তু সূর্য সপ্তম স্থানে খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারে না। তার কারণ সূর্যের কাজ হচ্ছে আত্মবিশ্বাস, আত্ম অহংকার বোধ বা আত্মমর্যাদাবোধ বৃদ্ধি করা। সেটা লগ্নে থেকেও করবে এবং সপ্তমে থেকেও করবে। এটা কার করবে? যেহেতু পার্টনারের ঘরে বসে আছে, পার্টনারে করবে। তখন পার্টনারের সাথে কিন্তু ঠিকঠাক মিল আসবে না, মতবিরোধের কিন্তু একটা লক্ষ্য দেখা যেতে পারে যদি সূর্য এখানে পীড়িত হয়ে যায়। এবং কিন্তু সূর্য পীড়িত বলতে কি, এখানে সূর্য আর বুধও আমরা জানি তাৎকালিক মিত্রতার সূত্র আমাদেরকে দেখার দরকার নেই, কেননা সূর্য আর বুধ একে অপরের মানে বলতে পারেন পরম মিত্র। তাহলে সেই দিক থেকে অবশ্যই সূর্যেরই অবস্থান ভালো হবে। কিন্তু যদি কোনো রকমভাবে সে পীড়িত হয়ে যায়, দাম্পত্য সুখে কিন্তু বাধা নিয়ে চলে আসবে। তবে একটা বিষয় আমি 100% দেখেছি যে লগ্ন সাপেক্ষে যখনই নবমপতি ও সপ্তমে বসবে, এই সকল জাতক বা জাতিকাদের বিয়ের পরে অবশ্যই ভাগ্য উদয় হয়। তারা কিন্তু বিয়ের পরে ভাগ্যের সাপোর্টটা পুনরায় পায়। কিন্তু এইটাই হচ্ছে আপনাদের প্রবলেম। এইখানে সূর্য যদি পীড়িত থাকে, আপনারা কিন্তু কখনোই আপনার পার্টনারকে কোনো রকমভাবে কষ্ট দিতে পারবেন না। কষ্ট দিলে আপনাদের ভাগ্য আরও নেগেটিভ জায়গাতে চলে যাবে। এইটাই সব থেকে বেস্ট রেমেডি। এখানে সূর্যের রত্ন চুনি পড়ার থেকে অবশ্যই আমি বলবো যে আপনারা আপনাদের পার্টনারকে রেসপেক্ট করুন। সেটাই কিন্তু আপনাদের ভাগ্যকে বৃদ্ধি করবে। তার মাধ্যমে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হবে। এটা হচ্ছে সব থেকে। এবং সপ্তম দৃষ্টি লগ্নে দেবে, তো এইখানে কিছুটা হলো আত্মমর্যাদাবোধ, ইগোবোধ, সেই জিনিসটাও বাড়াবে। তো এইটা হচ্ছে আপনাদের প্রবলেমের জায়গা। পরবর্তী ঘর অবশ্যই অষ্টম স্থান। এখানে অষ্টম ঘর, নবম ঘরের অধিপতি যখনই অষ্টম স্থানে গিয়ে বসবে, এটা তো আমরা প্রত্যেকে জানি অষ্টম ঘর আমাদের লগ্ন সাপেক্ষে ভীষণ নেগেটিভ একটি ঘর হয়। কারণ এই ঘর থেকে আমাদের বিচার করা হয় আয়ু। আমাদের যা কিছু বাধা বিপত্তি, জীবনে যত অবস্টেকেল আছে সব কিন্তু অষ্টম ঘর থেকে উঠে আসে। তো এই লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র। তো ন্যাচারালি কী হয়, চন্দ্র এই লগ্ন সাপেক্ষে খুব নেগেটিভ ফলাফল দেয়, সেটা আমি বলবো না। কিন্তু নবমপতি যখন ভাগ্যের অধিপতি বাঁধার ঘরে গিয়ে বসবে, এইটুখানে তো বুঝে নিতে হবে জাতকের জীবন কিন্তু সংঘর্ষময়পূর্ণ থাকবে এবং তাকে কিন্তু সে ভাগ্যের সাপোর্টটা সেইভাবে তার জীবনে চলার পথে পাবে না। এবং এটাও দেখা গেছে যে পিতার সাথে সুসম্পর্ক জায়গাতে বারংবার বাধা বিঘ্নিত আসবে এবং পিতার হেলথ ইস্যু নিয়েও কিন্তু এদেরকে বারংবার সমস্যায় পড়তে হবে। এবার পিতা মানেই ভাগ্য, আমি সেটাই মনে করে থাকি। তো পিতার সাপোর্ট যদি সে লাইফে না পায়, তাহলে ভাগ্যের সাপোর্টও সে পাচ্ছে না। কিন্তু কিছুটাই ফলের তারতম্য থাকবে যদি চন্দ্র জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতে বসে থাকে বা চন্দ্রের সাথে সূর্যের, আমি জানি চন্দ্র সূর্য মিত্র গ্রহ, তবুও এখানে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। সেক্ষেত্রে সূর্য কিছুটা নেগেটিভ ফলাফল কম দিতে পারে। এবং পজিটিভ বলতে কি, এখান থেকে যে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে দেবে, সেখানে অষ্টম ঘর থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি। জাতক কিন্তু যদি এরকম ধরনের কোনো কাজ করে যেখানে ভীষণ রিস্ক আছে, ধরুন খুব রিস্কি যে সকল কর্মগুলো হয়, সেই সকল কর্ম করতে পারলে কিন্তু সাফল্যের জায়গা থাকবে। এবং রিস্ক বলতে কি, নবমপতির অষ্টমে অবস্থান, আপনি বলতে পারেন যারা ব্রোকারি করছে বা যারা ধরুন এখানে শেয়ার মার্কেট, স্টক মার্কেটের বিষয়টাকে আমি তুলে নিয়ে আসছি। যদি কোনো রকম বুধের সাথে কানেকশন হয়ে যায় বা বুধাদিত্য যোগ হয়ে যায়, সেক্ষেত্রে তো এমনি আমরা বুঝতে পারছি লগ্ন সাপেক্ষে বুধ যদি অষ্টমে চলে আসে, তাদের বিবাহিত জীবনে প্রবলেম হবে। কিন্তু কর্মওয়াইজ বলবো কিছুটা সাপোর্ট সে পাবে। হঠাৎ প্রাপ্তির জায়গা কিন্তু এখানে সূর্য করে দেবে কোনো না কোনো অংশে। তবে প্রথম জীবনে মারাত্মক বাধা দেবে, অবস্ট্রাগল দেবে, তারপরেই কিন্তু সে সকল জাতক ভাগ্যের সাপোর্ট পাবে। তো এইখানেও আমি সূর্যের চুনি পড়তে বারণ করবো। যদি সূর্য ভীষণ পীড়িত থাকে, ধরুন ডিগ্রিগতভাবে খুব দুর্বল, 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 28-29 আছে, বা রাহুযুক্ত হয়ে আছে, শনিদৃষ্ট হয়ে আছে, কেতুযুক্ত, তখনই আপনারা চুনি পড়ুন। তবুও আমি বলবো যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই পড়ুন, না হলে কিন্তু এখানে চুনি না পড়াটাই ভালো। তার পরবর্তী ঘর যদি নবম স্থানে নবমপতি অবস্থান করে, তো ভাগ্যের ঘরের মূল ত্রিকোণ ঘর সূর্যের, এটা 20 ডিগ্রি অবধি হচ্ছে মূল ত্রিকোণস্থ এখানে সূর্য। তাহলে এখানে খুব পজিটিভ ফলাফল দেবে, এটা আমাকে বলতে লাগবে না। এইখানে নবমপতি নবম স্থানে অবস্থান করছে মানে জাতক কিন্তু মহাভাগ্যবান হবে এবং ভাগ্যের সাপোর্ট সে কিন্তু নিয়েই জন্মগ্রহণ করবে, পিতার সাপোর্ট সে পাবে এবং জাতক যথেষ্ট বলতে পারেন পরিশ্রমী বা পরাক্রমী হবে, কেননা সপ্তম দৃষ্টি এখানে তৃতীয় স্থানে পড়ছে। তো এইটা আমি তৃতীয় স্থানের ক্ষেত্রেও বলেছি, জাতক কিন্তু নিজের পরিশ্রমটাকেই প্রাধান্য দেবে, আর যারা পরিশ্রম করতে পারে তাদের কিন্তু ভাগ্য তাদেরই সাপোর্ট পায় তারা। তো সেই দিক থেকে খুবই ভালো। এবং এই সকল জাতকের বা জাতিকার ক্ষেত্রে সরকারি কর্মের দিকে তারা যেতে পারে, সেটা তাদের জন্য খুব ভালো। রাজনীতির সাথে যুক্ত হতে পারে, সেটা তাদের জন্য ভালো। শিক্ষাগতার কর্ম করতে পারে, সেটাও কিন্তু তাদের জন্য ভীষণ ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং যারা ধর্মের পথে চলে যে কোনো কর্ম করতে চায়, সেখানেও কিন্তু তারা সাফল্য পাবে এবং ধর্মের প্রতি তারা বিশ্বাস রেখে এগোতে পারবে। তো এইখানে সূর্য যদি খুব দুর্বল অবস্থাতে বা ন্যাচারাল দুর্বল অবস্থাতে থাকে, আপনারা চুনি কিন্তু চোখ বুজে পড়তে পারেন। এখানে সূর্যের সাপোর্ট আপনাদেরকে খুব ভালো সাপোর্ট দিয়ে দেবে। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে সূর্য, তো নবমপতির দশমে অবস্থান, ভাগ্যের অধিপতির কর্মের ঘরে অবস্থান। এখানে বুধের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে লাগবে না, তবুও আমি বলবো যেহেতু এটা সমঘর হয়ে এমনিতেই যেহেতু তার বুধ এবং সূর্য একে অপরের মিত্র, তবুও আমি বলবো তাৎকালিক মিত্রতা একটুখানি দেখে নিতে। তার কারণ যখনই কোনো ঘরের দ্বিতীয় স্থানে সেই গ্রহটা চলে যায়, সে কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায়। যেই ঘরের অধিপতি সেই ঘরের পরের ঘরে। তো সেক্ষেত্রে আমি বলবো সূর্যের সাথে বুধের তাৎকালিক মিত্রতা দেখে নিতে। যদি সূর্য বুধ তাৎকালিক মিত্রতা থাকে, এটা তো বুঝতে পারছেন নবমপতির দশমে অবস্থান, জাতকের
কর্মের দ্বারা কিন্তু জাতক যথেষ্ট প্রভাবশালী একটা ব্যক্তিত্বের অধিকারী হবে। সে খুব পজিটিভলি কর্ম করতে পছন্দ করবে এবং তার কাছে সবথেকে প্রিয় জায়গা কিন্তু তার কর্মের জায়গাটাই থাকবে। সবথেকে বড় বিষয় হচ্ছে এখান থেকে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে দিয়ে সে কিন্তু নিজের কর্মের মাধ্যমে নিজের গাড়ি বাড়ি সব সুখ অধিকার করবার ক্ষমতা রাখবে। এবং এখানে আমি যে কথাগুলো বলছি, অবশ্যই সূর্যকে ডিগ্রিগতভাবে স্ট্রং হতে হবে, সূর্য পীড়িত হলে চলবে না। এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে আমি বলছি মানেই আপনার অটোমেটিক হয়ে যাবে সেটা কিন্তু নয়। এখানে সূর্যকে অবশ্যই দেখতে হবে যে সে কতটা স্ট্রং ডিগ্রিতে বসে আছে, তার উপর কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা। যদি না পড়ে একটুখানি গ্যারেন্টিতে আপনাদেরকে বলতে পারি, আপনারা কর্ম করুন, ধৈর্য ধরুন, আপনারা সর্বোচ্চ সফলতায় পৌঁছাতে পারবেন। রাজনীতিবিদ যারা রাজনীতি করছে তাদের জন্য এই যোগ খুব ভালো। যে কোনো সরকারি কর্মের সাথে যুক্ত আছেন তার জন্য ভীষণ ভালো। বৃহস্পতির কানেকশান যদি চলে আসে সেখানে অবশ্যই টিচিং প্রফেশন, বুধের কানেকশান যদি চলে আসে সেখানে অবশ্যই ব্যাংকিং বা আইটি সেক্টর, সেটা যদিও সরকারির ক্ষেত্রে না হলেও কিন্তু যথেষ্ট সাফল্য জায়গা কর্মের ক্ষেত্রে তারা কিন্তু চোখ বুজে পেতে পারে। তার পরবর্তী ঘর যদি একাদশ স্থানে থাকে সূর্য, এইখানে কিন্তু একাদশ স্থানে সূর্য হয়ে যায় নিচস্থ। কিন্তু নবম ভাগ্যের অধিপতি যদি আয়ের স্থানে বা লাভের ঘরে বা ইচ্ছা পূরণ শখ পূরণের ঘরে থাকে সেটা খুবই ভালো আমরা জানি, কিন্তু সূর্য এখানে হয়ে যায় নিচস্থ। কত ডিগ্রি অবধি? যদি 10 ডিগ্রি অবধি সূর্য এখানে থাকে তাহলে আমি বলবো সূর্য কিন্তু এখানে ভীষণ নেগেটিভ ফলাফল দেবে। এবং শুক্রের সাথে তাৎকালিক মিত্রটাও আমাদেরকে দেখতে হবে। শুক্র এখানে যদি সূর্য অবস্থান করে, শুক্র 10, 9, 8-এ যদি থাকে বা 12, 1, 2-এ যদি থাকে তাহলে সেক্ষেত্রে সূর্য এবং শুক্রের তাৎকালিক মিত্রতা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সূর্য সমভাব হয়ে যাচ্ছে, সম ফলাফল দেবে। এইখানে আমি বলবো যদি 10 ডিগ্রির মধ্যে থাকে সূর্য কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না। জাতকে যতটা আয় আসার কথা সেই আয়টা সে কোনোদিনও পাবে না, সেখান থেকে সে বঞ্চিত হবে। সে খাটবে 100 কিন্তু পাবে 60 কি 70, এইটা কিন্তু তার লাইফের সবথেকে বড় প্রবলেম। সে যতটা যোগ্য বলতে পারেন হবে সেই অনুযায়ী সে ফলাফল লাইফে কিন্তু পাবে না। এবং এইখান থেকে যে সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়বে, এইখানেও কিন্তু এডুকেশনের ক্ষেত্রে সূর্যের দৃষ্টি এক্ষেত্রে বাধা দিয়ে দেবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বুদ্ধি কাজ করছে না। ভাগ্যের অধিপতি একাদশে, এখানে দেখা যাবে যে পিতা যথেষ্ট সাপোর্ট দেবে, পিতা অর্থ দেবে, কিন্তু সেই সাপোর্টটা সে একটা সময় সে অর্থটাকে নষ্ট করে বসবে। এই প্রবলেমটা যদি 10 ডিগ্রির মধ্যে থাকে, বারংবার করে বলছি, যদি 10 ডিগ্রির ওপরে থাকে তাহলে সংঘর্ষ থাকবে কিন্তু আয়ও আসবে, ইনকামও হবে। হ্যাঁ, 100 টাকার খাটবেন 90 টাকা পাবেন, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা খুব একটা প্রবলেমের ব্যাপার নয়। যদি সূর্য এখানে পীড়িত হয়ে যায়, 10 ডিগ্রির ওপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বা 10 ডিগ্রির মধ্যে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মারাত্মক সমস্যা দিয়ে দেবে। আপনারা খেটে মরবেন কিন্তু সেই অনুযায়ী ফলাফল পাবেন না। তার পরবর্তী এইখানে আমি সূর্যের রত্ন চুনি পড়তে মানা করবো, এখানে কোনো রকমভাবেই পড়া যাবে না। একটা বিষয় বারংবার বলে দিচ্ছি, রত্ন সবসময় ক্ষমতা বৃদ্ধি করে, এটা মাথায় রাখবেন। ভালোকে খুব ভালো করে, খারাপকে কিন্তু আরও খারাপ করে। তাহলে সূর্য এখানে খারাপ ফলাফল দিতে সে বাধ্য, যেহেতু সে নিচস্থ, যেহেতু সে আনকমফোর্টেবল। তো সেই ক্ষেত্রে সূর্যের চুনি না পড়ে সূর্য প্রণাম করুন, পিতার আশীর্বাদ নিন, পিতাকে প্রণাম করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। তার পরবর্তী যদি দ্বাদশ স্থানে থাকে সূর্য, তো দ্বাদশ স্থানও নেগেটিভ ঘর আমরা প্রত্যেকে জানি, কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি সে মিত্র ক্ষেত্রে চলে এসেছে। যেমন নবম দ্বাদশ কানেকশন কিন্তু ন্যাচারালি জন্মকুষ্ঠিতে খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। কোন দিক থেকে? দেখুন, এক তো নবমপতি দ্বাদশ স্থানে বসে আছে, ভাগ্যের সাপোর্টে কিছুটা তারতম্য আসবে কম বয়সে, কিন্তু একটা বয়সের পর থেকে তারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পেতে শুরু করবে। এবং এইটাও আমি আপনাকে থেকে বলে রাখবো, নবম দ্বাদশ কানেকশানে জন্মস্থান থেকে দূরে গেলে ভীষণ সাফল্য পাওয়া যায়। এই সকল মানুষ যদি ধরুন যে কোনো গুপ্ত কর্ম করে, সেই কর্ম তাদের জন্য ভীষণ ভালো হয়। যারা ধরুন এজেন্ট হয় বা এরকম অনেক কিছু কর্ম আছে যেটা হয়তো আমাদের সমাজের সামনে না এসেই করা ভালো, এরকম ধরনের কর্মে কিন্তু সাফল্যের জায়গা থাকবে। এরা কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ, বিদেশ যাওয়ার যোগও কিন্তু থাকবে। প্রবলেমটা কি? যেহেতু নবমপতি দ্বাদশ স্থানে থেকে এখানে সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখছে, লাইফে কিন্তু সংঘর্ষ থাকবে। সংঘর্ষটাকে যদি সে মানিয়ে নিতে পারে তাহলে সেখানে কিন্তু সে সাফল্য পাবে। আমি এইখানে বলতে পারি যদি সূর্য কোনো রকম, এটা জলতত্ত্বের ঘর যদিও, এইখানে সূর্য যদি পীড়িত অবস্থাতে থাকে তাহলে আপনারা তবুও চুনি পড়তে পারেন নবম দ্বাদশ কানেকশানে, জাতক কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্য বা বিদেশ যাত্রার মাধ্যমে সাফল্য পেয়ে। তো এই ছিল আজকে আমাদের ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে 12টি ঘরে রবির অবস্থান নিয়ে ফলাফল। আমি রত্নর বিষয়টা খুব পরিষ্কার করে বুঝিয়ে বলে দিয়েছি, আশা করি তো আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি বলবো রত্ন পড়ার পূর্বে কিন্তু যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই রত্ন পড়ুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।